আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অর্থনীতির জন্য পরিসংখ্যান এই সাবজেক্ট থেকে ধারাবাহিকভাবে 24তম ক্লাস করব। পূর্বে আমরা 23টি ক্লাস শেষ করেছি। আজকে আমরা 24তম ক্লাস করব, পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায় লেকচার শিট 1। আমরা আজকে ক্লাসের টপিক হচ্ছে পরিমিত ব্যবধানের আস্থা সীমা। পূর্বের ক্লাসে কিন্তু আমরা গড়ের আস্থা সীমা কীভাবে বের করতে হয় সেটা দেখেছি। আজকে আমরা করব পরিমিত ব্যবধানের আস্থা সীমা। তো গড়ের আস্থা সীমা আর পরিমিত ব্যবধানের আস্থা সীমা যাই বলো না কেন, যে অধ্যায়টাই করি না কেন, আমরা যেন প্রথম থেকে সুন্দর করে ধারাবাহিকভাবে করি। কারণ এই যে আমরা যে গড়ের আস্থা সীমা দেখে আসছিলাম, ওই সূত্রের দিকে যদি একটু খেয়াল করো, আর আজকে যে আমরা পরিমিত ব্যবধানের আস্থা সীমা বের করব, এই সূত্রের দিকে যদি একটু খেয়াল করো, তাহলে মনে করবা যে দেখতেই পারবা যে 80 ভাগ প্রায় একই রকম। ঠিক আছে, 20 ভাগ একটু চেঞ্জ আছে, কিন্তু মোটামুটি 80 ভাগ একই রকম। তো একটার সাথে একটা রিলেটেড। তো আমরা যে অধ্যায় করি দেখানো সেটা যেন প্রথম থেকে করি, তাহলে দেখবা খুব সহজে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বুঝতে পারছি। তো আজকে আমরা করবো পরিমিত ব্যবধানের আস্থা সীমা। তো পরিমিত ব্যবধানের আস্থা সীমার সূত্র আছে, সূত্রগুলো দেখবো, তারপরে আমরা তার সমাধান করব। তো পরিমিত ব্যবধানের আস্থা সীমা, তো প্রথমে সূত্র যেটা আছে, নমুনার আকার একটা হলে পরিমিত ব্যবধানের আস্থা সীমা হবে এস প্লাস মাইনাস, অর্থাৎ এখানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, জেড সি এস বাই রুট ওভার 2n, রুট ওভার 2n বা রুট 2n। তো এস প্লাস জেড সি এস বাই রুট 2n। আর যখন আমরা পূর্বে হচ্ছে তোমার গড়ের আস্থা সীমা বের করছিলাম, তখন সূত্রটা ছিল কি, এস প্লাস মাইনাস জেড সি, উপরে ছিল এক্স বার গড়, আর এখানে যেহেতু পরিমিত ব্যবধান সেক্ষেত্রে এস। আর গড়ের আস্থা সীমা সময় ছিল শুধুমাত্র রুট এন, আর এখানে যখন আমরা পরিমিত ব্যবধান বের করছি তখন রুট 2n। এ দেখো পার্থক্য কি, শুধুমাত্র 2টা এখানে অতিরিক্ত এসেছে, এটাই পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। এ কারণে দেখো আমরা যখন আস্থা সীমার গড়ের সূত্রটা মনে রাখতে পারছি, তখন কিন্তু খুব সহজেই আস্থা সীমার পরিমিত ব্যবধান যে সূত্রটা আছে সেটা কিন্তু আমরা করতে পারছি। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করে দেখো, শুধুমাত্র চেঞ্জ হয়েছে কি এস। আমরা যখন গড় করছি, গড় বলতে কি হচ্ছে এক্স বার, আর যখন পরিমিত ব্যবধান করছি তখন এস বার। তো এটার ভিতরে তো কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এখানে যা আছে তাই করতে হবে। আর পার্থক্য শুধুমাত্র কি, অতিরিক্ত এখানে জুড়ে দিয়েছে, 2টা জুড়ে দিয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদেরকে দেখো, যখন আমরা গড় এর সূত্র ব্যবহার করছিলাম আর এখানে পরিমিত ব্যবধানের সেম ক্যাটাগরি সূত্র, কোনো পার্থক্য নেই, জাস্ট হালকা একটু পার্থক্য। তো যখন আমরা তোমার গড়ের সূত্রটা পারবো, তখন কিন্তু খুব ইজিলি পরিমিত ব্যবধান যে সূত্রটা আছে এটা কিন্তু মনে রাখতে পারবো। এই মনে রাখতে হলে তোমাকে কি করতে হবে, যে অধ্যায়টা করবা একদম প্রথম থেকে করবা, তাহলে দেখবা যে স্টেপ বাই স্টেপ সব অটোমেটিক মনে চলে আসছে। এইবার দেখি, বৃহৎ নমুনা এনপি আর ক্ষুদ্র নমুনা এন। এটা কিন্তু আমরা দেখছিলাম গড়ের আস্থা সীমার ক্ষেত্রে। ঠিক আছে, যদি দুইটা থাকে, যদি বৃহৎ নমুনা এবং ক্ষুদ্র নমুনা যদি দুইটা থাকে নমুনার আকার, সেক্ষেত্রে কী হবে সূত্র, এস প্লাস প্লাস জেড সি এস বাই রুট 2n ইন্টু রুট ওভার এনপি মাইনাস এন বাই এনপি মাইনাস 1। তো মোটামুটি এটা গড়ের আস্থা সীমা আর পরিমিত আস্থা সীমা একই রকম, শুধুমাত্র পার্থক্য এই জায়গাটা, সেটা কি এস বাই রুট 2n। আর আগে যখন আমরা গড় করছিলাম তখন শুধুমাত্র ছিল এস বাই রুট এন, এতটুকু, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। এবার আসি দুটি পরিমিত ব্যবধানের পার্থক্যের আস্থা সীমা। তো দুটি পরিমিত ব্যবধানের পার্থক্যের আস্থা সীমা আর গড়ের পার্থক্যের আস্থা সীমা সূত্র একই রকম প্রায়। তো এস ওয়ান মাইনাস এস টু, তারপর প্লাস মাইনাস জেড সি রুট ওভার এস ওয়ান স্কোয়ার বাই 2n1 প্লাস এস টু স্কোয়ার বাই 2n2। এই আমাদের পরিমিত ব্যবধানের পার্থক্যের আস্থা সীমা। এটা সমষ্টির আস্থা সীমা হয় না। যখনই পরিমিত ব্যবধান বলবে তখন কিন্তু এর সমষ্টি হয় না, কিন্তু গড়ের ক্ষেত্রে এর সমষ্টি এবং পার্থক্য দুইটাই হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা দুইটা সূত্র প্রয়োগ করছিলাম। ঠিক আছে, কিন্তু এখন যেহেতু আমরা পরিমিত ব্যবধান করব টপিক, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের প্রশ্নে কি বলছে। তো দুটি পরিমিত ব্যবধানের পার্থক্যের আস্থা সীমা এস ওয়ান মাইনাস এস টু প্লাস মাইনাস জেড সি রুট ওভার এস ওয়ান স্কোয়ার বাই 2n1 প্লাস এস টু স্কোয়ার বাই 2n2। এই আমাদের সূত্র। এখন এই সূত্রগুলো আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করা শিখব। তো 17 নম্বর প্রশ্নটা দেখি, যে
হ্যাঁ, সমষ্টি হয় না, এই যে পরিমিত ব্যবধানের ক্ষেত্রে এই টপিকে সমষ্টি হয় না, এই টপিকে পার্থক্য হয়। ঠিক আছে, তো পার্থক্যের সূত্র এই যে S - S2। আর আমরা হচ্ছে গড়ের যখন আস্থা সীমা করছিলাম তখন এর সমষ্টিও ছিল, পার্থক্যও ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা দুইটা সূত্রই প্রয়োগ করা শিখছিলাম দুইভাবেই। ঠিক আছে, একটু খেয়াল করো, তুমি একটু হচ্ছে না বুঝেই মানে ফুটাট করে প্রশ্ন করতে থাকো। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো, আমি কি বলছি এটা একটু শোনো, তারপরে প্রশ্ন করো। তো 17 নম্বরটা দেখো, 200টি বৈদ্যুতিক বাল্বের জীবনকালের পরিমিত ব্যবধান হচ্ছে 100 ঘন্টা। সমগ্র পরিমিত ব্যবধানের 95% এবং 99% আস্থাসীমা নির্ণয় করো। আর এই কথাটা আমি আর কয়বার বলবো, আমি বলেছি এই মানগুলো আমি যে 5 পৃষ্ঠার একটা লেকচার শিট দিয়েছি, এটা অবশ্যই অবশ্যই প্রিন্ট করে নেবা। আর এখানে যত ধরনের আমরা ওখান থেকে মান নিব, আমাদের অর্থনীতির জন্য পরিসংখ্যান যে যত ধরনের অঙ্ক আছে, যে ওই তাত্ত্বিক মানগুলো নিতে হবে, ওই 5 পৃষ্ঠার মধ্যে সবগুলো আছে। ঠিক আছে, এই যে 95%, 99%, তারপর হচ্ছে তোমার 50%, যাই বলি না কেন, সবগুলো কিন্তু প্রথম পৃষ্ঠার মধ্যেই আছে। আমি তো পৃষ্ঠা উল্লেখ করেছি, এটা কিন্তু প্রথম পৃষ্ঠার মধ্যেই আছে ওই মানগুলো। ঠিক আছে, প্রশ্নে বলবে যে 95% আস্থা সীমা বের করো, এখানে তো আমাদের বলেই দিয়েছে প্রশ্নটা 95%, এই 95% আস্থা সীমার মান কত সেটা আমরা নিব। 99% আস্থা সীমার মান কত সেটা আমরা নিব। যদি বলতে 50% তাহলে সেটা কত সেখান থেকে নেব। এটা মুখস্থ করা যাবে না, কিচ্ছু করা যাবে না, জাস্ট ওই হচ্ছে আমি যে 5 পৃষ্ঠার যে শিটটা দিয়েছি অন্যগুলো প্রিন্ট করো না করো, এটা কিন্তু প্রিন্ট করে দেবা। এটাই তুমি পরীক্ষার হলে নিয়ে যাবা, তোমাদের স্যারদের এটা হচ্ছে সত্যায়িত করে নেবা, নিলে এটা হলে ঢুকতে দেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো 200টি বৈদ্যুতিক বাল্বের জীবনকালের পরিমিত ব্যবধান হচ্ছে 100 ঘন্টা। তাহলে এন সমান কত? এন সমান হচ্ছে 200। আর পরিমিত ব্যবধান কত? এস সমান 100। ঠিক আছে, আর আমরা বের করবো হচ্ছে সমগ্র পরিমিত ব্যবধান 95% এবং 99% আস্থা সীমা। তো সমগ্র পরিমিত ব্যবধান 95% আস্থা সীমা, তো পরিমিত ব্যবধানের সূত্রটা বসাবো S+ZC S/√2n। তো এস এর মান কত? 100, এখানে দেওয়া আছে, প্লাস মাইনাস জেড এর মান 95%, এর মান কত? 1.96 না, আমাদের শিটে কিন্তু আছে। তাত্ত্বিক মানে যে হচ্ছে টেবিল ভ্যালু দিয়েছিলাম ওইটা কিন্তু আছে 1.96। ঠিক আছে, তারপর আছে এস এর মান কত? এস এর মান 100 নিলাম, আর নিচে 2। এন এর মান কত? এন এর মান হচ্ছে 200। এখানে একটু মিস্টেক হয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ, এন এর মান হবে 200, একটু 17 নম্বরটা মিস্টেক হয়ে আছে, দেখো তো, 200 হবে 17। হ্যাঁ, 200 হবে। তো 200 দ্বারা যদি আমরা 100/400 করি তাহলে কত আসবে? একটু ক্যালকুলেশন করে নিই। ভাগের ক্ষেত্রে মনে হচ্ছে ঠিকই করেছি, কিন্তু আমি বসাতে ভুল করেছি। 100/400। √400। হ্যাঁ, আমি হচ্ছে ক্যালকুলেশন ঠিকই করেছি, কিন্তু এখানে মানটা বসাতে ভুল করছিলাম। সেটা হচ্ছে এখানে 100 দিয়ে রাখছিলাম, এখানে হবে 200। ঠিক আছে, তো 400কে যদি আমরা হচ্ছে রুট করি তাহলে কিন্তু 20ই পাবো। ঠিক আছে, তারপরে 100/20 5 পাবো। এটা একটু ঠিক করে দিও, ছোটোখাটো একটু মিস্টেক হতেই পারে। তো 100 প্লাস মাইনাস 9.8। তো আমরা এখন কী করবো, যেহেতু একবার প্লাস একবার মাইনাস আছে, তো এখানে 100 প্লাস 9.8, তাহলে কত পেলাম? 109.8, এবং 100 মাইনাস 9.8 90.2। তো সমগ্র পরিমিত ব্যবধান 95% আস্থা সীমা হবে ছোট কোনটা? 90.2, লেস দ্যান ইকুয়াল সিগমা লেস দ্যান ইকুয়াল 109.8। ওকে, হয়ে গেল। এই এখন সেম ক্যাটাগরিতে একইভাবে শুধুমাত্র 99% আস্থা সীমার মানটা বসাবো। তো 99% আস্থা সীমার মান কত? 2.58। তো আমি এই যে এই মানটা বলছি, তোমরা কি বুঝতে পারছো আমি কোন মানটা বলছি? একটু জানাও তো। 2.58, নাকি আমি সেই মানটা আবার দেখাবো তোমাদের? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ছকের থেকেই মানটা নিতে হবে না, অনেকে মানে এটা আলাদা করে আমাকে প্রশ্ন করে, ইনবক্সে মাঝে মধ্যে বলে যে এই মানটা কোথা থেকে পেলাম। ঠিক আছে, তো সমগ্র পরিমিত ব্যবধান 99% আস্থা সীমা হবে 2.58। তো 100/√2, এখানে এদের মান কিন্তু 200 হবে, একই ভুল হয়েছে, ওইটা কপি করে এখানে পেস্ট করা এই জন্য।
তো এটা হচ্ছে 20 আসবে, ঠিক আছে। তো এটা একটু ঠিক করে নিও। তো মোটামুটি এই যে 100 যোগ 12.9, তো 112.9, 100 মাইনাস 12.9, 87.1। তো সমগ্র পরিমিত ব্যবধান 93% আস্থার সীমা হবে এই যে এটা। একদম সহজ। 18 নম্বরটা দেখো, যে 50টি ব্যাটারির গড় ভোল্টেজ 18.20 এবং ভেদাঙ্ক আছে 0.25 হলে পরিমিত ব্যবধানের 98% আস্থা ব্যাপ্তি নির্ণয় করো। এই যে পরিমিত ব্যবধান, ঠিক আছে, পরিমিত ব্যবধানের 98% আস্থা ব্যাপ্তি নির্ণয় করো। তো আমরা হচ্ছে দেখবো দেওয়া আছে এন সমান কত 50 আর নমুনার গড় কত দেওয়া আছে 50টি ব্যাটারি গড় ভোল্টেজ। যখনই গড় বলেছে তখনই কিন্তু এর হচ্ছে গড় মান দেওয়া আছে, ঠিক আছে। তো 50টি ব্যাটারি গড় ভোল্টেজ কত 18.20। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নমুনার আকার এন সমান দেওয়া আছে কত 50 আর গড় দেওয়া আছে কত এক্স বার সমান 18.20 আর ভেদাঙ্ক কত এস স্কোয়ার সমান দেওয়া আছে 0.25। তো ভেদাঙ্ক থেকে আমরা পরিমিত ব্যবধান বের করে নিব। তো সেক্ষেত্রে এস সমান কত 0.5। সমগ্রক এটা তো আমাদের হচ্ছে প্রশ্নের বাংলা কথা, ঠিক আছে। তো সমগ্রক এটা কোনো বিষয় না, আমাদের বিষয় হচ্ছে যে এইটা, এই যে পরিমিত ব্যবধান, গড় ব্যবধান, এইটা, ঠিক আছে। সমগ্রক বিষয় না, আমাদের প্রশ্ন করছে হচ্ছে এই যে পরিমিত ব্যবধান দ্বারা এটা দ্বারা হচ্ছে প্রশ্ন করছে। তো পরিমিত ব্যবধানের 50টি ব্যাটারি গড় ভোল্টেজ 18.20। তো আমরা হচ্ছে এখানে একটু ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে এন সমান 50 এটা কিন্তু আমরা দিছি, ঠিক আছে, এটা কিন্তু আমরা দিছি, এটা ঠিক আছে। এন সমান 50 যেহেতু আমরা পরিমিত ব্যবধান বের করছি, এখানে কিন্তু গড় ব্যবধান বের করছি না। তো সেক্ষেত্রে 18 নম্বর প্রশ্নটা আমার একটু মিস্টেক হয়ে আছে, সেটা হচ্ছে এই যে গড় ভোল্টেজ। তো গড় ভোল্টেজ এটা আমরা হচ্ছে এখন কি দ্বারা প্রকাশ করবো, কিন্তু হচ্ছে আমরা হচ্ছে এস দ্বারাই প্রকাশ করবো, কেননা হচ্ছে আমরা যেহেতু এখানে এস ব্যবহার করছি। না আমাদের হচ্ছে সরি, ঠিকই আছে, হ্যাঁ। আমাদের তো হচ্ছে গড়ের মান লাগছে না, ঠিক আছে। তো গড়ের মান লাগছে না, জাস্ট এখানে দেখাই দিয়েছি। গড়ের মান তো হচ্ছে আমাদের পরিমিত ব্যবধানে লাগে না, আমাদের পরিমিত ব্যবধান সূত্রে লাগে শুধুমাত্র তোমার হচ্ছে এন এর মান আর হচ্ছে তোমার পরিমিত ব্যবধানের মান, ঠিক আছে। তাছাড়া বাকি যে মানগুলো আছে এই মানগুলো লাগে না। তো নমুনার আকার এন সমান 50 দেওয়া আছে, নমুনার গড় এক্স বার সমান 18.20, এই মানটা আমাদের লাগবে না। আর ভেদাঙ্কের মান দেওয়া আছে, ভেদাঙ্কের মান থেকে আমরা পরিমিত ব্যবধানটা বের করে নিচ্ছি এটা, ঠিক আছে। তো পরিমিত ব্যবধানে 98% আস্থা ব্যাপ্তি হবে। তো এস প্লাস প্লাস জেড সি এস বাই √2n। তো এস এর মান কত 0.5, এই যে বসালাম, প্লাস মাইনাস জেড সির মান 98%-এর মান কত 2.33 বসালাম, আর এস এর মান কত 0.5 বসালাম, নিচে √2, এন এর মান কত, এন এর মান এই যে 50 বসাবো, ঠিক আছে। আমাদের এই যে এক্স বার এই মানটা কিন্তু লাগছে না, এটা জাস্ট আমরা হচ্ছে সমাধান দেওয়া আছে লিখে রাখলাম, ঠিক আছে, এটা লাগবে না। ওটা যদি আমরা গড় ব্যবধান বের করতাম তাহলে লাগতো, কিন্তু আমরা যেহেতু পরিমিত ব্যবধান বের করছি এটা লাগবে না। আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে যে প্রশ্ন আমাদের কি দ্বারা বলছে, ঠিক আছে। সমগ্রক এটা কোনো বিষয় না, সমগ্রক বলতেও পারে নাও পারে, কোনো বিষয় না। আমাদেরকে মূল বিষয় হচ্ছে এই যে পরিমিত ব্যবধান এটা বলছে নাকি গড় ব্যবধান এটা বলছে, এদিকে খেয়াল করতে হবে। তো এখন জাস্ট শুধু মানগুলো বসাই দেবো, দেওয়ার পরে এই যে একইভাবে প্রত্যেকটা প্রশ্ন আমরা সমাধান করে দেবো, কোনো পার্থক্য নেই। 19 নম্বরটা দেখি, যে 200 জন ছাত্রের মধ্যে 50 জন ছাত্রের গণিত পরীক্ষায় প্রাপ্ত গড় নম্বর 75। এখানে কয়টা চলে আসছে, দুইটা আসছে না, নমুনার আকার সবকিছু দুইটা করে আসছে। তো সেক্ষেত্রে আমরা দুইটা সূত্র প্রয়োগ করব। তো 200 জন ছাত্রের মধ্যে 50 জন, তাহলে বড় নমুনা কত 200 আর ছোট নমুনা 50। গণিত পরীক্ষায় প্রাপ্ত গড় নম্বর 75 এবং পরিমিত ব্যবধান হচ্ছে 10 হলে পরিমিত ব্যবধানের 95% এবং 99.73% আস্থার সীমা নির্ণয় করো, এটা আমরা বের করবো, ঠিক আছে। পরিমিত ব্যবধানের 95% এবং 99.73% আস্থার সীমা নির্ণয় করো। তো সমাধান দেওয়া আছে, বৃহৎ নমুনার আকার এনপি সমান 200 আর ক্ষুদ্র নমুনার আকার এন সমান 50, নমুনার গড় এক্স বার সমান 75 দেওয়া আছে। তো এই 75 মানটা আমাদের লাগবে না, লাগবে হচ্ছে পরিমিত ব্যবধান এস সমান 10, এটা লাগবে, ঠিক আছে। তো পরিমিত ব্যবধানের 95% আস্থার সীমার সূত্র আছে এস প্লাস মাইনাস জেড সি এস বাই √2n ইন্টু √np মাইনাস এন বাই np মাইনাস 1। তো এস এর মান কত, এই যে 10
প্লাস মাইনাস জেড সির মান কত 95% মান হচ্ছে 1.96, এস এর মান কত 10, নিচে রুট 2, এন এর মান কত ছোট ছোট এন ছোট নমুনা কত 50, তারপর রুট ওভার বড় এনপি বা বড় নমুনা কত 200 মাইনাস ছোট নমুনা 50, নিচে হচ্ছে বড় নমুনা -1 দিলাম। দেওয়ার পরে এখন শুধুমাত্র ক্যালকুলেশন করে দেবো। আশা করি এটা বুঝতেই পারছো যে কিভাবে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা করে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবা, তাহলে ভুলের পরিমাণ অনেকটা কমে আসবে। তো এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা সমাধান করে দেবো। তো পরিমিত ব্যবধানে 98% আস্থার সীমা হবে এই যে 8.3 সিগমা 11.70 হয়ে গেল। এবার একইভাবে পরিমিত ব্যবধান 99.73%, কোনো পার্থক্য থাকবে না, শুধু জাস্ট মানের পার্থক্য হবে, ঠিক আছে? 99.73 মান হচ্ছে 3.00, এই মানটা বসাই দিলে হয়ে যাবে। তো এখানে শুধু শুধু সময় নষ্ট করছি না। এই যে 20 নম্বর, এটা দেখো, একটি 1200 আকার বিশিষ্ট নমুনার গড় 67.86 এবং পরিমিত ব্যবধান 2.59, আর একটি 1400 আকার বিশিষ্ট নমুনার গড় 68.24 এবং পরিমিত ব্যবধান 2.49। দুটি পরিমিত ব্যবধানের পার্থক্যের 95% এবং 93% আস্থার সীমা নির্ণয় করো। এই যে প্রশ্নটা দুটি পরিমিত ব্যবধানের পার্থক্যের, এখন দেখো প্রশ্নটা কি দ্বারা করছে, দুটি পরিমিত ব্যবধানের পার্থক্যের, আর আগে আমরা দেখছি কি দুটি গড়ের পার্থক্যের 95% বা 93% আস্থার সীমা বের করো। এ দেখো আমাদের প্রশ্নটা করছে কোনটা দিয়ে, পরিমিত ব্যবধান আর গড় ব্যবধান, এদিকে খেয়াল করতে হবে, ঠিক আছে? এই প্রশ্নটা দিয়ে বলে যে দুটি গড়ের পার্থক্যের 95% এবং 93% আস্থার সীমা নির্ণয় করো, তখন গড়ের সূত্র ব্যবহার করতে হবে। এখন যেহেতু পরিমিত ব্যবধান বলেছে, সেক্ষেত্রে আমরা পরিমিত ব্যবধানের যে সূত্রটা আছে সেই সূত্র ব্যবহার করব। তো আমাদেরকে এখানে আলাদা আলাদা করে সব লিখে নিব। তো সমাধান তো আছে প্রথম নমুনা, দ্বিতীয় নমুনা। তো প্রথম নমুনার আকার n1 সমান কত 1200, আর দ্বিতীয় নমুনার আকার পরে আসছে ওটা। তারপরে প্রথম নমুনার গড় x12 সমান কত 67.86, আর পরিমিত ব্যবধান কত 2.59, এই যে নিলাম s1 সমান এত। এবার দ্বিতীয় নমুনা, আর আকার কত 1400, n2 সমান 1400, আর হচ্ছে গড় 68.24, আর দ্বিতীয় নমুনার পরিমিত ব্যবধান s2 সমান 2.49। যেহেতু এখানে দুইটা নমুনা আছে, তো এখানে আমরা n1 দ্বারা হচ্ছে প্রথম নমুনা বোঝাবো আর n2 দ্বারা দ্বিতীয় নমুনা বোঝাবো, ঠিক আছে? এইভাবে বোঝাবো। বোঝানোর পরে দুটি পরিমিত ব্যবধানের পার্থক্যের 95% আস্থা সীমা পার্থক্যের, ঠিক আছে? তো পার্থক্যের সূত্র কি s1 মাইনাস s2 প্লাস মাইনাস zc রুট ওভার s1 স্কোয়ার বাই 2n1 প্লাস s2 স্কোয়ার বাই 2n2। ওকে, তো এখন আমরা s1 এর মান বসাবো 2.59 মাইনাস s2 এর মান বসাবো 2.49 বসালাম, প্লাস মাইনাস জেডসি 95% এর মান হচ্ছে 1.96 রুট ওভার s1 এর মান 2.59, পাওয়ার হচ্ছে 2, নিচে হচ্ছে 2, n1 এর মান 1200 প্লাস s2 এর মান 2.59, নিচে হচ্ছে 2 ইন্টু s হচ্ছে n2 এর মান 1400, ঠিক আছে? দেওয়ার পরে এটা জাস্ট ভেঙে ভেঙে তোমরা ক্যালকুলেশন করে দিবা। দেওয়ার পরে এই যে দুটি পরিমিত ব্যবধানের পার্থক্যের 95% আস্থার সীমা হবে মাইনাস 0.04, যেহেতু আছে একটা, এটা হচ্ছে ছোট আর এটা বড়, তো সেক্ষেত্রে আমরা এই যে বসাই দিব, হয়ে যাবে। দুটি পরিমিত ব্যবধানের পার্থক্যের 99% আস্থার সীমা, পূর্বেটা এটা কোনো পার্থক্য নেই, জাস্ট শুধু মানের পার্থক্য, সেটা হচ্ছে এখানে 99% এর মান কত 2.58। এই এবার 21 নম্বরটা দেখো, দুটি সমগ্রক থেকে পৃথকভাবে 100 এবং 120 আকার বিশিষ্ট দুটি নমুনার ভেদাঙ্ক যথাক্রমে 100 ও 90 হলে পরিমিত ব্যবধান দুটি পার্থক্যের 99.73% আস্থা সীমা নির্ণয় করো। তো আগেরটা এটা একই রকম, কোনো পার্থক্য নেই। তো সমাধান দেওয়া আছে প্রথম নমুনা, দ্বিতীয় নমুনা, n1 সমান 100 আর n2 সমান কত 120, আর ভেদাঙ্ক s1 স্কোয়ার সমান কত 100, এটা থেকে আমরা পরিমিত ব্যবধান বের করবো s1 সমান কত 10, তাহলে নমুনার পরিমিত ব্যবধান s1 সমান 10। এবার দ্বিতীয় নমুনার হচ্ছে গড় 90 আর ভেদাঙ্ক হচ্ছে 90, তো এটাকে যদি রুট করি তো 9.49 পাবো। এই তো হয়ে গেল। এখন জাস্ট শুধু দুটি পরিমিত ব্যবধানের পার্থক্যের যে সূত্রটা আছে সূত্রটা প্রয়োগ করব, করার পরে জাস্ট শুধু মানগুলো বসাবো, তাছাড়া কোনো পার্থক্য নেই। তো এইভাবে যদি তোমরা মানে ধারাবাহিকভাবে যদি সূত্রগুলো প্র্যাকটিস করো এবং সূত্রের পরে যদি একটা অঙ্ক না দেখে প্র্যাকটিস করো, আর বাকি যে অঙ্কগুলো আছে শুধুমাত্র যে অঙ্ক তো আমাদের হচ্ছে সবসময় হচ্ছে সংখ্যা সেন্স থাকে, একটু ভাষাগত সেন্স থাকে, ঠিক আছে? ওই যে একটু ভাষা কি, যে প্রথমটায় দেওয়া ছিল নমুনার
হচ্ছে পরিমিত ব্যবধান বের করো, কিন্তু পরের একটা অঙ্ক দেওয়া হয়েছে হচ্ছে নমুনার হচ্ছে বা সমগ্রকের পরিমিত ব্যবধান বের করো। ঠিক আছে, এতটুকু একটু ভাষাগত চেঞ্জ থাকবে, তো ভাষা যাই বলুক না কেন সব মনে করবে একই রকমভাবে সমাধান হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হচ্ছে পরিমিত ব্যবধানের অঙ্কগুলো এইগুলোই। আর এখন আমরা দেখবো হচ্ছে অনুপাতের আস্থা সীমা। ঠিক আছে, তো অনুপাতের আস্থা সীমার সূত্র আছে, তো প্রত্যেকটা অঙ্কে আমি বলেছি এখন থেকে যা করব সবগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। হ্যাঁ, অনুপাতের আস্থা সীমা। তো নমুনার আকার একটি হলে অনুপাতের আস্থা সীমা হবে পি প্লাস মাইনাস জেড সি রুট ওভার পি কিউ বাই এন। ঠিক আছে, পি কিউ বাই এন, যেখানে পি হচ্ছে নমুনার অনুপাত আর কিউ হচ্ছে ওয়ান মাইনাস পি। ঠিক আছে, সমগ্রের অনুপাত। ওই যে সম্ভাবনার অঙ্ক যখন করছিলাম সফলতা বিফলতা দেখছিলাম না, তো সফলতার মান কত 0.5 হচ্ছে, আর বিফলতার মানও কিন্তু 0.5। কেননা যদি মান না দেওয়া থাকে তখন কিন্তু সেটা 50-50 হয়ে যায়। ঠিক আছে, একটা ঘটনা ঘটবে কি ঘটবে না তার সম্ভব হচ্ছে 50-50। তো যেখানে পি হচ্ছে নমুনার অনুপাত সেটা দেওয়াই থাকবে, কিউ সমান ওয়ান মাইনাস পি, তে ওয়ান থেকে আমরা পি এর মানটা বিয়োগ করবো, তাহলে সমগ্রের অনুপাত পেয়ে যাবো। আচ্ছা, বৃহৎ নমুনা হচ্ছে এন পি এবং ক্ষুদ্র নমুনা হচ্ছে এন, দুইটি হলে নমুনার আস্থা সীমা হবে পি প্লাস মাইনাস জেড সি রুট ওভার পি কিউ বাই এন ইন্টু রুট ওভার এন পি মাইনাস এন বাই এন পি মাইনাস ওয়ান। তো দেখো সেম ক্যাটাগরির ভাবেই একইভাবে সূত্রগুলো প্রয়োগ হয়ে আসছে স্টেপ বাই স্টেপ। তারপর দুটি অনুপাতের পার্থক্যের আস্থা সীমা হবে পি ওয়ান মাইনাস পি টু প্লাস মাইনাস জেড সি রুট ওভার পি ওয়ান কিউ ওয়ান বাই এন ওয়ান প্লাস পি টু কিউ টু বাই এন টু। ওকে, এই হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্রগুলোই এখন আমরা প্রয়োগ করব। কোনো এক এলাকায় 100 জন নমুনা ভোটারের মধ্যে একজন নির্ধারিত প্রার্থীর পক্ষে 56% ভোট পড়েছে। সকল ভোটারের ভোট প্রদানের অনুপাতের 95% এবং 99% আস্থা সীমা নির্ণয় করো। তো সমাধান দেওয়া আছে, নমুনার আকার এন সমান 100, নমুনার অনুপাত পি সমান 56%। যখনই পার্সেন্টেজ বলবে তখন কিন্তু আমরা পার্সেন্টেজটা ভেঙে নেব। এখানে যেহেতু 56% বলেছি, তো সেক্ষেত্রে 56 ভাগ 100, তো 0.56 পেলাম। যদি বলতে হচ্ছে 66%, তো 66 ভাগ 100 দিব, যাই বলুক না কেন সেটা দ্বারা আমরা হচ্ছে পার্সেন্টেজটা বের করে নেব। এবার সমগ্রকের অনুপাত কিউ ইকুয়াল ওয়ান মাইনাস পি, তো ওয়ান থেকে পি এর মান কত, পি এর মান হচ্ছে 0.56, বাদ দেবো 0.44 পেলাম। তো সকল ভোটারের ভোট প্রদানের অনুপাতে 95% আস্থা সীমা বের করবো। তো পি প্লাস মাইনাস জেড সি রুট ওভার পি কিউ বাই এন, তো পি এর মান কত 0.56 প্লাস মাইনাস জেড সির মান কত 1.96, যেহেতু 95% বলছে 1.96, রুট ওভার পি এর মান কত 0.56 গুণ কিউ এর মান 0.44, নিচে এন এর মান কত বসাবো 100 বসাবো, বসানোর পরে জাস্ট শুধু ক্যালকুলেশন করে দেবো, আর কোনো পার্থক্য নেই। আমাদেরকে সূত্রটা মনে রাখতে হবে, সূত্র কীভাবে প্রয়োগ করতে হবে সেটা কিন্তু প্রশ্নটা ভালো করে পড়ে বুঝতে হবে, এটা আমাদের কোন সূত্র প্রয়োগ করতে হবে, তাছাড়া কোনো বিষয় না। ঠিক আছে, সকল ভোটের ভোট প্রদানের অনুপাতের 95% আস্থা সীমা হবে 0.46, লেজার ইকুয়াল পাই লেজার ইকুয়াল 0.66 হয়ে গেল। এবার একইভাবে সকল ভোটারের ভোট প্রদানের অনুপাতের 99% আস্থা সীমা, তো জেড সি এর মান 99% কত, মান হচ্ছে 2.58, এইটা বসাবা, তাছাড়া আর অন্য কোনো পার্থক্য নেই। ঠিক আছে, হয়ে গেল এটা। আস্থা সীমার পাই দ্বারা প্রকাশ করতে হয় না। ঠিক আছে, তো এখানে অঙ্কভেদে তুমি হচ্ছে এখানে আমরা হচ্ছে পাই দিয়েছি। ঠিক আছে, অঙ্কভেদে বিভিন্ন এক এক সময় এক একটা দিয়েছি, কোনো জায়গায় হচ্ছে তোমার সিগমা দিয়েছি, কোনো জায়গায় পাই দিয়েছি, কোনো জায়গায় তোমার হচ্ছে আরও অন্যান্য মান কিন্তু দিয়েছি। ঠিক আছে, এটা অঙ্কভেদে। আস্থা সীমা হচ্ছে জেড সি দ্বারা বোঝায়, আস্থা সীমা এই যে জেড সি। আচ্ছা, তাহলে মোটামুটি এটা বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে পরেরটা দেখি, যে 23 নম্বরটা, একটি মুদ্রা 40 বার নিক্ষেপ করলে 24 বার হেড আসে। হেড আসার অনুপাতের 99.73% বা পার্সেন্ট নাও থাকতে পারে, তো 99.73% আস্থা সীমা নির্ণয় করো। ওকে, তো একটি মুদ্রা 40 বার নিক্ষেপ করলে 24 বার হেড আসে। হেড আসার অনুপাতের, এই যে অনুপাতের কথা যখনই বলেছি তখনই কিন্তু আমরা বুঝতে পারছি এটা অনুপাতের যে সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করব। তো সমাধান দেওয়া আছে, নমুনার আকার এন সমান 40 আর অনুপাত কত 24 বার, তো সেক্ষেত্রে নমুনার অনুপাত পি ইকুয়াল 24, তো 24 ভাগ এন কত, এন এর মান কত, এখানে যেহেতু পার্সেন্টেজ বলিনি সরাসরি বলেছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে অনুপাতটা থাকবে তার সাথে আমাদের যে হচ্ছে তোমার আকার থাকবে আকার দ্বারা ভাগ করব। ঠিক আছে, যদি এখানে 26 বলতো তাহলে 26 ভাগ 40 দিতাম। ঠিক আছে, যখনই সরাসরি থাকবে তখন তোমার নমুনার অনুপাত যেটা হবে সেই অনুপাত দিয়েই
নমুনার আকার দ্বারা ভাগ করবো। তো 24/40 সমান কত? 0.6। তাহলে এটাই হচ্ছে আমাদের পি এর মান। এখন আমরা হচ্ছে সমগ্রকের অনুপাত বা কিউ এর মানটা বের করবো। সেক্ষেত্রে কিউ 1 মাইনাস পি, তো 1 মাইনাস 0.6 0.4। বিষয়টা একটু ক্লিয়ার হও যে আগেরটা দেখো, আগেরটা কি বলছিল? পার্সেন্টেজ বলছিল, ঠিক আছে। এখানে হচ্ছে কত বলছিল যে কোনো এক এলাকায় 100 জন নমুনা ভোটারের মধ্যে একজন নির্ধারিত প্রার্থীর পক্ষে 56% ভোট পড়েছে। এখানে পার্সেন্টেজ বলছিল, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে পার্সেন্টেজটা বের করে নিয়েছিলাম, ঠিক আছে। 56%, তো পার্সেন্টেজটা বের করে নিয়েছিলাম। কিন্তু পরের অঙ্কটা দেখো, এখানে কোনো পার্সেন্টেজ বলিনি, সেটা বলছে একটি মুদ্রা 40 বার নিক্ষেপ করে। তাহলে আমরা বুঝতেই পারছি যে 40টা হচ্ছে আমাদের নমুনার আকার এন, নিক্ষেপ করে 24 বার হেড আসে, ঠিক আছে। 24, সেখান থেকে 24 বার হেড আসে। এখানে কিন্তু পার্সেন্টেজ বলিনি, এটা সরাসরি বলেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে নমুনার অনুপাত যখন বের করবো, পি কল অনুপাত বলতে কি আমরা এই যে 24, সেটা বুঝতে পারছি 24। তো অনুপাত যেটা হবে সেটা দ্বারা হচ্ছে আমরা নমুনার আকার দ্বারা ভাগ করব। তো নমুনার আকার কত? 40। যদি আকার 80 থাকতো তো 80 দ্বারা ভাগ করতাম, ঠিক আছে। যাই থাকুক না কেন সেটা দ্বারা আমরা ভাগ করব। তো 0.6। তো সমগ্রকের অনুপাত কিউ সমান 1 মাইনাস পি, তো 0.4 হলো। তো হেড আসার অনুপাতের 99.73% আস্থা সীমা হবে পি প্লাস মাইনাস জেড সি রুট ওভার পি কিউ বাই এন, ঠিক আছে। এখন জাস্ট শুধু যেখানে যে মানটা আছে মানটা বসায় ক্যালকুলেশন করে দেবে, আর কোনো পার্থক্য নেই। তারপর 24 নম্বরটা দেখো, যে কোনো প্রতিষ্ঠান হতে নির্বাচিত 500 জনের মধ্যে 50 জন 70% চা পছন্দ করে। চা পছন্দকারী অনুপাতের 95% এবং হচ্ছে 99% আস্থা সীমা নির্ণয় করো। কোনো প্রতিষ্ঠান হতে নির্বাচিত 500 জনের মধ্যে 50 জন, কোনো প্রতিষ্ঠান হতে নির্বাচিত 500 জনের মধ্যে 50 জন 70% চা পছন্দ করে। চা পছন্দকারী অনুপাতের 95% এবং 99% আস্থা সীমা বের করো। তো সমাধান দেওয়া আছে, বৃহৎ নমুনা কত? 500, আর ক্ষুদ্র নমুনা কত? এন সমান 50। নমুনার অনুপাত পি সমান কত? 70%, তো 70/100 0.7। সমগ্রকের অনুপাত কত? কিউ মাইনাস 1 মাইনাস পি, এই যে বসালাম। বসানোর পরে চাপ পছন্দকারী অনুপাতের কত? 95% আস্থা সীমার সূত্র কি? প্লাস মাইনাস জেড সি রুট ওভার পি কিউ বাই এন ইন্টু রুট ওভার এন পি মাইনাস এন বাই এন পি মাইনাস 1। এই হচ্ছে আমাদের সূত্র। এখন এই সূত্রে জাস্ট শুধু মানগুলো বসায় ক্যালকুলেশন করে দেবো, আর কোনো কাজ নেই, ঠিক আছে। তো চাপ পছন্দকারী অনুপাতের 95% আস্থা সীমা, এই যে এটা হয়ে গেল। এবার একইভাবে চাপ পছন্দকারী অনুপাতের 99% আস্থা সীমা হবে। এই 99%-এর মানটা বসাই দিবা, ঠিক আছে। বসাই দিবা, হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 24 নম্বর প্রশ্নের অঙ্ক। আমি কি বোঝাতে পারছি নাকি কোনো অসুবিধা আছে, নাকি আরও ডিটেলস ভেঙে ভেঙে বোঝাতে হবে প্রত্যেকটা লাইন? একটু জানাও। শুধুমাত্র সূত্রের প্রয়োগ, সূত্র একই থাকবে, শুধুমাত্র বানগুলো বসে ক্যালকুলেশন করে দেবা। আর ক্যালকুলেশন করার সময় সবসময় ক্যালকুলেটার নর্মাল মোডে চালাবা, তাহলে হিসাব নিকাশটা সবসময় ইজি আসবে, ঠিক আছে। অনেকে দেখা যাচ্ছে ক্যালকুলেটারটা অনেক সায়েন্টিফিক ক্যালকুলেটার অনেকগুলো ফাংশন থাকে, তো সেক্ষেত্রে সবসময় নর্মালের চেষ্টা করবা। তারপর 25 নম্বরটা দেখি, এ জেলা থেকে 300 ভোটার এবং বি জেলা থেকে 200 ভোটারের একটি নমুনা থেকে দেখা যায় একজন নির্ধারিত প্রার্থীর পক্ষে 56% এবং 48% ভোট পড়েছে। উভয় জেলায় ওই প্রার্থীর জনপ্রিয়তার অনুপাতে পার্থক্যের 95% এবং 50% আস্থাসীমা নির্ণয় করো। তো জনপ্রিয়তার কি? অনুপাতের পার্থক্য বলছে। তো অনুপাতের পার্থক্যের যে সূত্রটা আছে সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তো সমাধান দেওয়া আছে এ জেলা বি জেলা। তো এ জেলার প্রথম নমুনার আকার এন সমান কত? 300, আর প্রথম নমুনার অনুপাত পি ওয়ান সমান কত হবে? 56%। তো 56%, তো 56/100 0.56। সমগ্রকের অনুপাত কিউ ওয়ান সমান 1 মাইনাস পি ওয়ান, তো 1 মাইনাস 0.56 0.44। এবার দ্বিতীয় নমুনায় চলে আসি, কত? 200 ভোটার, তো এন টু সমান 200, আর হচ্ছে কত পার্সেন্ট? 48%, তো 48/100 সমান 0.48। সমগ্রকের অনুপাত কিউ টু সমান কত? কিউ টু সমান পেলাম হচ্ছে 0.52, ঠিক আছে। এখন উভয় জেলায় ওই প্রার্থীর জনপ্রিয়তার অনুপাতের পার্থক্যের 95% আস্থার সীমা হবে পি ওয়ান প্লাস পি টু। এদের মানটা বসলাম। মানটা বসানোর পরে জাস্ট শুধু কী করবে, এখন মানটা হচ্ছে ক্যালকুলেশন করে দেবে, তাছাড়া অন্য কোনো কাজ নেই। তো উভয় জেলায় ওই প্রার্থীর জনপ্রিয়তার অনুপাতের পার্থক্যের 95% আস্থার সীমা হবে, এই যে এটা হয়ে যাবে। এবার উভয় জেলায় ওই প্রার্থীর জনপ্রিয়তার অনুপাতের 50% আস্থার সীমা হবে। তো একই সূত্র প্রয়োগ করব। সূত্রটা প্রয়োগ করার পরে জাস্ট শুধু মানটা বসাই দেবো। 50% আস্থার সীমার মান হচ্ছে 0.6745, এই হচ্ছে মান, ঠিক আছে। মানটা বসাই দেওয়ার পরে হয়ে গেল 25।
বা 26, 25, 26 একই ক্যাটাগরির অঙ্ক, কোনো পার্থক্য নেই, সেটা দেখি। টেলিভিশনে একটি বিশেষ প্রোগ্রাম দেখে এরকম 400 জন প্রাপ্তবয়স্ক এবং 600 জন কিশোর এর একটি নমুনা দৈবভাবে বাছাই করা হলো, যাদের মধ্যে 100 জন প্রাপ্তবয়স্ক এবং 300 জন কিশোর এই প্রোগ্রামটি পছন্দ করে। ঠিক আছে, তো 95% আস্থার সময় প্রাপ্তবয়স্ক এবং কিশোরদের উক্ত প্রোগ্রাম পছন্দের অনুপাতের পার্থক্যে প্রাক্কলন করো। দেখো, প্রাক্কলন করো, এটা কিন্তু একই কথা আসছে। ঠিক আছে, ভাষাগত একটু চেঞ্জ, কিন্তু সমাধান কিন্তু একই। তারপর 99% আস্থার সময় প্রাপ্তবয়স্ক এবং কিশোরদের উক্ত প্রোগ্রাম পছন্দের অনুপাতের পার্থক্যে প্রাক্কলন করো। এটা 2003 সালে, 2007 সালে এই প্রশ্নটা আসছিল, 2003 এবং 2007। তো আমরা প্রথম আমাদের কাজ কি, যে এগুলো লিখে নেওয়া। তো সমাধান দেওয়া আছে কিশোর এবং প্রাপ্তবয়স্ক। তো কিশোর প্রথম নমুনার আকার, যেহেতু প্রথমে কিশোর উল্লেখ করেছে, তার মধ্যে প্রথম নমুনা হবে কিশোর। ঠিক আছে, সরি, না কিশোর না। আচ্ছা, আমরা এখানে এই প্রশ্নটা একটু ব্যতিক্রম ধর্মী আছে। সেটা কি, যে আমরা যে বিষয়টা আগেই বলার দরকার ছিল, কিন্তু এই প্রশ্নেই বলছি। ঠিক আছে, যেহেতু এই প্রশ্নটা একটু ব্যতিক্রম, সেই ব্যতিক্রমটা কি, যে এখানে একটু খেয়াল করো, টেলিভিশনে একটি বিশেষ প্রোগ্রাম থেকে এরকম 400 জন প্রাপ্তবয়স্ক, 400 জন প্রাপ্তবয়স্ক, ঠিক আছে, আর 600 জন কিশোর। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্তবয়স্কর নমুনার আকার কত, 400, আর কিশোরের নমুনার আকার 600। তাহলে আমরা এখানে প্রশ্ন দেখে বুঝতে পারছি কি, যে প্রথম নমুনার মান 40, 400 যা ছোট, আর দ্বিতীয় নমুনার মান 600 যা বড় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যখন সূত্র প্রয়োগ করব, পার্থক্যের যখন সূত্রটা প্রয়োগ করব, তখন কিন্তু আমাদেরকে উত্তর মেলাতে খুব কষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা খেয়াল করব যে আমাদের নমুনার আকার বড় কোনটা, যেটা বড় হবে সেই নমুনাটা আমরা 1 ধরে নেব, নমুনা 1, আর যেটা ছোট হবে সেই নমুনাটা আমরা 2 ধরে নেব, অর্থাৎ নমুনা 2। তো সেক্ষেত্রে আমরা এখন দেখি, এখানে প্রাপ্তবয়স্ক নমুনার আকার দেওয়া আছে n = 400, আর এখানে দেওয়া আছে কিশোরের নমুনার আকার n = 600 দেওয়া আছে। তাহলে বড় নমুনা কোনটা এখন, 600, তার মানে এখন এটা n1 ধরব। দেখো, কিশোর প্রথম নমুনার আকার n1 = 600, ঠিক আছে, n1 = 600, আর এর অনুপাত কত হবে, তাহলে অনুপাত 100 আছে আর 300 আছে, তাহলে অনুপাত হবে কোনটা, 300, যেটা আছে সেটা হবে। তো p1 = 300, তো 300 ভাগ 600 = 0.5, আর সমগ্রকের অনুপাত q1 = 1 - p1, তো কত পেলাম, 0.5। এবার দ্বিতীয় নমুনায় চলে আসি, n2 = কত, n2 = নমুনার আকার ছোট কোনটা, 400, তো n2 = 400, দ্বিতীয় নমুনার অনুপাত p2 = 100। এই যে 100 আছে না, 100, এই 100 নিব, নেওয়ার পরে 0.25, তো নমুনার অনুপাত পেয়ে গেলাম, সমগ্রকের অনুপাত এটা, q2 = 0.75। তো মোটামুটি এই আমাদের মানগুলো। এখন মানগুলো আমরা সূত্র আকারে প্রয়োগ করব। তো প্রাপ্তবয়স্ক এবং কিশোরদের উক্ত প্রোগ্রাম পছন্দের অনুপাতে পার্থক্যের 95% আস্থার সীমা হবে p1, এর মান কত, 0.5, আর -p2 = 0.025, ঠিক আছে। এবার প্লাস জেডসির মান কত, 1.96 √ p1 এর মান 0.5, আর q1 এর মান 0.5, আর n1 এর মান কত, 600, n1 এর মান 600, প্লাস p2 এর মান কত, 0.25, আর q2 এর মান 0.75, নিচে 400। তো এটাকে ক্যালকুলেশন করে দেবো, দেওয়ার পরে এই যে এই মানটা পাচ্ছি। তো এখানে 0.25 প্লাস মাইনাস 0.06, তো 0.31 আর 0.19 পেলাম। প্রাপ্তবয়স্ক এবং কিশোরদের উক্ত প্রোগ্রাম পছন্দের অনুপাতের পার্থক্যের 95% আস্থার সীমা হবে এই যে এইটা। ওকে, হয়ে গেল। এবার একইভাবে প্রাপ্তবয়স্ক এবং কিশোরদের উক্ত প্রোগ্রাম পছন্দের অনুপাতের পার্থক্যে 99% আস্থার সীমা হবে 99%, শুধুমাত্র মানের পার্থক্য হবে, এটা 99% মান কত, 2.58, ঠিক আছে, তাছাড়া অন্য কোনো পার্থক্য নেই। মোটামুটি এই ছিল আমাদের পরিমিত ব্যবধানের আস্থা সীমার নির্ণয়ের অঙ্ক। তো এখন আমরা নতুন টপিক করবো সম্ভাব্য ভ্রান্তি ও আস্থা সীমা। তো আমাকে একটু জানাও, এই পর্যন্ত যা করালাম এইগুলো ঠিকঠাক বুঝতে পারছো কিনা, কোনো অসুবিধা আছে কিনা। পি এর জায়গায় সিগমা ব্যবহার করা যাবে না। আমরা যে টপিকে থাকবো, যেভাবে করেছি ওই টপিকের আলোকে ওই চিহ্নগুলো ব্যবহার করব, ঠিক আছে।
পি এর জায়গায় তুমি সিগমা কিভাবে ব্যবহার করবা, এখানে দেখা যাচ্ছে অনেক সময় ভেদাঙ্ক দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো ভেদাঙ্ক বলতে কি বোঝায়, আমরা হচ্ছে সিগমা স্কোয়ার বুঝি, আবার হচ্ছে এস স্কোয়ার বুঝি, এটা ঠিক আছে। তো সেক্ষেত্রে পি এর জায়গায় আমাদেরকে পিটাই নিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা করে চিহ্ন ব্যবহার করা হয়। এবার আমরা হচ্ছে সম্ভাব্য ভ্রান্তি ও আস্থা সীমা, ঠিক আছে, সম্ভাব্য ভ্রান্তি ও আস্থা সীমা বের করব। আহ, তো সম্ভাব্য ভ্রান্তি ও আস্থা সীমা নির্ণয়ের সূত্র কি, যে গড়ের সম্ভাব্য ভ্রান্তি, ঠিক আছে, বা 50% ভ্রান্তি যদি কখনো উল্লেখ না করে, যে যদি কখনো উল্লেখ না করে কোনো প্রশ্নে যে এত পার্সেন্ট সম্ভাব্য ভ্রান্তি বের করো, ধরো সাপোজ 95% সম্ভাব্য ভ্রান্তি বের করো অথবা 99% সম্ভাব্য ভ্রান্তি বের করো, যদি প্রশ্নে উল্লেখ করে তো ওইগুলো ব্যবহার করবা, যত পার্সেন্ট বলবে তত। আর যখন প্রশ্নে উল্লেখ না করবে তখন কিন্তু আমাদেরকে ধরে দিতে হবে 50% ভ্রান্তি, ঠিক আছে, 50% ভ্রান্তি। তো গড়ের সম্ভাব্য ভ্রান্তি আছে বা 50% ভ্রান্তি, এর সূত্র হচ্ছে পিই, পিই ইকুয়াল জেডসি এস বাই রুট এন, জেডসি এস বাই রুট এন, এই হচ্ছে আমাদের গড়ের সম্ভাব্য ভ্রান্তির সূত্র। গড়ের আস্থা সীমা, তো আস্থা সীমা তো আমরা কীভাবে বের করতে সেটা তো দেখছি। তো এক্স বার প্লাস প্লাস জেডসি এস বাই রুট এন, এই হচ্ছে গড়ের আস্থা সীমা। তো একটাই প্রশ্নের মধ্যে তোমার হচ্ছে সম্ভাব্য ভ্রান্তি বের করতে বলবে, আবার দেখা যাচ্ছে ওই প্রশ্নেই গড়ের আস্থা সীমা বের করতে বললো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গড়ের সম্ভাব্য ভ্রান্তি সূত্র, পি ই ইকুয়াল জেডসি এস বাই রুট এন। আবার গড়ের আস্থা সীমা এটা কিন্তু আমরা অঙ্ক করে আসছি, আস্থা সীমার অঙ্ক কীভাবে করতে হয়, এক্স বার প্লাস প্লাস জেডসি এস বাই রুট এন। ওকে, তো 27 নম্বর প্রশ্নটা দেখি। 50টি ব্যাটারি গড় ভোল্টেজ 18.20 এবং পরিমিত ব্যবধান 0.5 হলে গড়ের সম্ভাব্য ভ্রান্তি বের করো, গড়ের 50% আস্থা সীমা নির্ণয় করো। তো এটা কিন্তু আমরা বের করতে পারছি। আর আমাদের নতুন যে টপিকটা চলে আসছে সেটা হচ্ছে এটা, গড়ের সম্ভাব্য ভ্রান্তি নির্ণয় করো, একটা করাই দিলেই পেরে যাবা। তো সমাধান দেওয়া আছে নমুনার আকার এন সমান 50, নমুনার গড় এক্স বার সমান কত 18.20, এই যে 18.20, আর পরিমিত ব্যবধান কত আছে 0.5 আছে দেওয়া আছে। এবার গড়ের সম্ভাব্য ভ্রান্তির যে সূত্র আছে পি ই ইকুয়াল জেড সি এস বাই রুট এন। তো জেড সির মান কত, 50% মান কত 67.45 না। এখানে গড়ের সম্ভাব্য ভ্রান্তি নির্ণয় করতে বলছে। এখানে যখন আমি বলেছি যখন কোনো মান উল্লেখ না করবে তখন কিন্তু এখানে দেখাই দিছি সেটা হচ্ছে 50% দিতে হবে, সেটা হচ্ছে কত 50%। তো 50% মান কত, 50% মান হচ্ছে 0.6745, আর এস এর মান কত 0.5, আর রুট এদের মান কত 50। তারপর এখন ক্যালকুলেশন করে দেবো, অতএব গড়ের 50, এই হচ্ছে আমাদের গড়ের সম্ভাব্য ভ্রান্তি হচ্ছে 0.05। তো এখন গড়ের 50% আস্থা সীমা বের করবো। তো এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই রুট এন, তো আস্থা সীমা তো আমরা বের করছি, এটা পারবো। এটা হচ্ছে এক্স বারের মান বসাবো 18.20 প্লাস মাইনাস জেড সি এর মান হচ্ছে 0.45, এস এর মান 0.5, আর রুট 50 বসালাম, বসে যা শুধু ক্যালকুলেশন করে দেবো। এই হচ্ছে আমাদের গড়ের আস্থা সীমা হয়ে গেল। 28 নম্বরটা দেখি, যে 100 জন ব্যক্তির দৈনিক গড় আয় 80 টাকা এবং ভেদাঙ্ক হচ্ছে 25 টাকা হয়, তাহলে গড়ের 95% সম্ভাব্য ভ্রান্তি নির্ণয় করো। এ দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে, উল্লেখ করেছে 95%, তাহলে আমরা কিন্তু 95% মান নিব। আর আগেরটা কিন্তু উল্লেখ করে দিই, সেক্ষেত্রে কি আমরা হচ্ছে 50 নিয়েছিলাম, সেটা হচ্ছে 50%, ঠিক আছে। তো গড়ের 95% আস্থা সীমা নির্ণয় করো। তো পূর্বেটা এটা সেমই, শুধুমাত্র আগেটা পরিমিত ব্যবধান ছিল, এখানে ভেদাঙ্ক আছে। তো ভেদাঙ্ক যখন থাকে তখন কিন্তু আমাদের পরিমিত ব্যবধানটা বের করে দিতে হয়। তো সমাধান দেওয়া আছে নমুনার আকার এন সমান 100, নমুনার গড় এক্স বার সমান 80, নমুনার ভেদাঙ্ক এস স্কোয়ার সমান 25, তো এস সমান 5, ঠিক আছে, বের করে দিলাম পরিমিত ব্যবধান। এবার গড়ের 95% সম্ভাব্য ভ্রান্তি, তো পি ইকুয়াল জেড সি এস বাই রুট এন। তো জেড সির মান কত 1.96, এর সমান 5, আর রুট এন এর মান কত 100, দিয়ে এই ক্যালকুলেশন করে দিয়ে 0.98 পেয়ে গেলাম। গড়ের 95% আস্থা সীমা হবে এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই রুট এন নিলাম। তারপর 80 প্লাস মাইনাস 1.96, 5 বাই, এটা পারবা, ঠিক আছে, একই রকম। তো 28 নম্বর হয়ে গেল। এখন 29 নম্বরটা দেখি। কিছু দ্রব্যের একটি নমুনার গড় ওজন 216.48 গ্রাম, এক্ষেত্রে সম্ভাব্য ভ্রান্তি হচ্ছে 0.272 গ্রাম। এখানে সম্ভাব্য ভ্রান্তির যে মানটা আছে এই মানটা দেওয়াই আছে, এখানে তোমার পার্সেন্টেজ বলিনি, 95% বা 96% বা 50% বলিনি, এখানে সম্ভাব্য একটা মান দিয়ে রাখছে, ঠিক আছে, যে 0.272 দেওয়া আছে। বলে গড়ের 95% আস্থা সীমা নির্ণয় করো। তো এইভাবে যখন থাকবে তখন কি মানটা তো দেওয়াই আছে, তো দেওয়া আছে নমুনার গড় এক্স বার সমান কত 80, আর সম্ভাব্য ভ্রান্তি পি সমান কত দেওয়া আছে
0.272 দেওয়া আছে। আর গড়ের সম্ভাব্য ভ্রান্তি সূত্র কি? এই যে এটা পি সমান জেড সি এস বাই রুট এন। তো জেড সির মান কত? জেড সির মান কিন্তু এই যে মনে করো যে ভ্রান্তি এটা, ঠিক আছে। তো 0.272 লিখলাম, লেখার পরে সরি এটা একটু ব্যতিক্রম। সেটা কি? হ্যাঁ, পি এর মান দেওয়া আছে 0.272। তো আমাদের হচ্ছে পি এর সূত্র কি? এটা না, পি ইকুয়াল জেড সি এস বাই রুট এন। তো পি এর মান কত? 0.272 বা 0.272 নিলাম, তারপর ইকুয়াল জেড সির মান কত? যখন কোনো মান দেওয়া না থাকে তখন কি সেটা 50%। তো 50% মান কত? 67.45 না? তো এই যে 67.45 নিলাম, তারপর হচ্ছে এস এর মান কত? এস এস এর মান তো নেই, ঠিক আছে। এস এর মানটা আমরা বের করব। এস এর মান তো নেই, তো এস এর মানটা আমরা বের করবো। প্রশ্নটা আরেকবার দেখে আসি। কিছু দ্রব্যের একটি নমুনার গড় ওজন 216.48 গ্রাম। এক্ষেত্রে সম্ভাব্য ভ্রান্তি আছে 0.272 গ্রাম হলে গড়ের 95% আস্থা সীমা নির্ণয় করো। গড়ের 95% আস্থা সীমা বের করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে বের করব কি? প্রথমে হচ্ছে এস বাই রুট এন এর মানটা বের করবো। এস বাই রুট এন এর মানটা বের করবো, তা না হলে কিন্তু আমরা গড়ের আস্থা সীমাটা বের করতে পারবো না, ঠিক আছে। তো এস বাই রুট এন এর মানটা কীভাবে বের করবো? তো দেখা যাক। তো দেওয়া আছে নমুনার আকার এক্স বার সমান 80 আর সম্ভাব্য ভ্রান্তি পি সমান 0.272, এটা দেওয়া আছে। আর গড়ের সম্ভাব্য ভ্রান্তির সূত্র হচ্ছে পি ইকুয়াল জেড সি এস বাই রুট এন, ঠিক আছে। আর এই যে এস বাই রুট এন এটার মানে কিন্তু আমরা বের করবো। এই মানটা যদি না বের করি তাহলে কিন্তু আমরা আস্থা সীমার মানটা বের করতে পারবো না। তো পি এর মান কত? 0.272 ইকুয়াল জেড সির মান কত? 67.45, 50% মান আছে 67.45, এস বাই রুট এন রাখলাম, ওকে। এখন এই যে ডান পাশে যে মানটা দেখতে পাচ্ছি বাম পাশে নিয়ে চলে আসলাম, আর হচ্ছে বাম পাশে যে মানটা দেখতে পাচ্ছি ডান পাশে নিয়ে চলে গেলাম, ওকে। তারপর বাম পাশে এস বাই রুট এন রাখলাম, রাখার পরে 0.272 উপরে থাকলো আর নিচে 0.6745 নিয়ে যে ভাগ করে দেবো। দেওয়ার পরে এস বাই রুট এনের মান কত পেলাম? এই যে এটা 0.4033। অন্যান্য প্রশ্ন থেকে একটু ব্যতিক্রম, কিন্তু বুঝলে খুবই সহজ। এবার আমরা হচ্ছে গড়ের আস্থা সীমা বের করবো। তো গড়ের 95% আস্থা সীমা হবে এক্স বার প্লাস মাইনাস জেড সি এস বাই রুট এন। তো এক্স বারের মান কত? 216.48, এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল, প্লাস মাইনাস 95% মান কত? 1.96। আর এস বাই রুট এনের মান কত পাইছি? এই যে এটা পাইছি না, এটা এই মানটা বসাবো, ঠিক আছে। বসাই দিলাম, দেওয়ার পরে এটা ক্যালকুলেশন করে দেবো, ঠিক আছে। তো এখানে এটা হলো, এই হচ্ছে আমাদের হচ্ছে 29 নম্বর প্রশ্নের সমাধান। তো মোটামুটি আর মনে হয় তিনটা আছে, তো এটা শেষ করে দেবো। 30, 31, 32 পর্যন্ত আছে হয়তোবা, একটু থেকে যাও, এই অধ্যায় আমরা শেষ করে দেবো আজকেই। হ্যাঁ, আর 4টা অঙ্ক আছে, ছোট ছোট অঙ্ক। আচ্ছা, 30 নম্বরটা দেখো। প্রতিক্রিয়ার সময় পরিমাপের ক্ষেত্রে একজন মনোবিজ্ঞানী প্রাক্কলন করেন যে পরিমিত ব্যবধান 0.5 সেকেন্ড, 95% এবং 99% আস্থার স্তরে তার প্রাক্কলনের ভ্রান্তি 0.01 সেকেন্ডের বেশি যদি না হয় তবে নমুনার আকার কত হবে? নমুনার আকার অর্থাৎ এদের মান আমাদেরকে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। তো এদের মানটা আমরা কীভাবে বের করবো? তো পরিমিত ব্যবধান এর সঙ্গে আছে কত? 0.05, 0.05। আর সম্ভাব্য ভ্রান্তি দেওয়া আছে কত? 0.01। এখান থেকে আমরা এদের মানটা বের করবো। তো গড়ের 95%-এর প্রাক্কলনের ভ্রান্তি, তো ভ্রান্তি মানটা আমরা বের করবো। তো সূত্র প্রয়োগ করলাম পি ইকুয়াল জেড সি এস বাই রুট এন। তো পি এর মান কত? 0.01 ইকুয়াল জেড সির মান 1.96 বসালাম, যেহেতু 95% বলছে, আর এস এর মান 0.05 নিচে রুট এন। এই যে এনটা দেখতে পাচ্ছি, এদের মানটা কিন্তু আমরা বের করবো, বা 0.01 ইকুয়াল 1.96 দিয়ে 0.05কে গুণ করলাম 0.098, নিচে রুট এন থাকলো। তো এটা হচ্ছে আমরা আর গুণ করলাম, তো 0.01 রুট এন ইকুয়াল 0.098, আর গুণ করলাম। এখন বাম পাশে রুট এন রাখলাম, এটা হচ্ছে ভাগ করে দিলাম, দেওয়ার পরে রুট এন সমান কত? 9.8। তো এখানে যেহেতু রুট এন আছে, তো রুটটা যখন আমরা পরিবর্তন করবো তখন কি ডান পাশে স্কোয়ার হয়ে যায়। তো এন সমান 9.8 পাওয়ার হচ্ছে 2, ঠিক আছে। এই রুটটা যখন পরিবর্তন করবো তো ডান পাশে গেলে স্কোয়ার হয়ে যায়। তো এখন এটার মান কত পেলাম? 96.04। তাহলে এদের মান কিন্তু আমরা পেয়ে গেছি, অর্থাৎ নমুনার আকার এন সমান 97।
এবার হচ্ছে গড়ের 99% হচ্ছে ভ্রান্তি, একইভাবে এটা হচ্ছে 99% করবো, ঠিক আছে। তো পি জেড সি এস বাই রুট এন, আগেটা করেছিলাম 95, এটা হচ্ছে 99% করবো। তো পি এর মান কত দেওয়া আছে 0.01 ইকুয়াল 2.58 লিখলাম, 0.05 নিচে হচ্ছে রুট এন। তো এই যে একইভাবে সেম ক্যাটাগরির অঙ্ক, কোনো পার্থক্য নেই, জাস্ট শুধু আমরা হচ্ছে 95% বলে 95% দিয়ে করবো, যদি 99% বলে 99% দিয়ে করবো, ঠিক আছে। আরও অন্যান্য মান যেগুলো আছে যাই বলুক না সেটা দিয়ে করবো। এই হচ্ছে নমুনার আকার n সমান 167। এগুলো কি আমরা বুঝতে পারছি? একটু ব্যতিক্রম টাইপের অঙ্ক চলে আসবে, কিন্তু আমরা যখন ধারাবাহিকভাবে প্রথম থেকে করতে থাকবো তখন কিন্তু এগুলো খুব ইজিলি বের করতে পারবো। মানগুলো তো আমাদের দেওয়াই আছে, শুধুমাত্র একটু সিস্টেম পরিবর্তন করতে হবে। এবার আমরা দেখবো হচ্ছে পরিমিত ব্যবধানের সম্ভাব্য ভ্রান্তি। আমরা একটু আগে দেখলাম কি গড় ব্যবধানের সম্ভাব্য ভ্রান্তি, তো এখন আমরা দেখবো হচ্ছে পরিমিত ব্যবধানের সম্ভাব্য ভ্রান্তি। তো পরিমিত ব্যবধানের সম্ভাব্য ভ্রান্তি সূত্র হচ্ছে পি ইকুয়াল জেড সি এস বাই রুট টু এন। তো আগেরটা এটা কোনো পার্থক্য নেই, তুমি যদি গড়েরটা ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু পরিমিত ব্যবধানটা ভালো করে বুঝতে পারবা। এবার পরিমিত ব্যবধানের আস্তে সীমা সূত্র হচ্ছে এস প্লাস মাইনাস জেড সি এস বাই রুট টু এন, ঠিক আছে। তো 200টি বৈদ্যুতিক বাল্বের জীবন হলে পরিমিত ব্যবধান 100 ঘন্টা হয়, তাহলে পরিমিত ব্যবধানের সম্ভাব্য ভ্রান্তি এবং আস্তে সীমা নির্ণয় করো। তো সমাধান দেওয়া আছে নমুনার আকার n সমান 200, পরিমিত ব্যবধান z সমান কত 100, পরিমিত ব্যবধানের সম্ভাব্য ভ্রান্তি পি ইকুয়াল জেড সি এস বাই রুট টু এন। তো পি এর মান কত 50% কত 0.6745, তারপর হচ্ছে এস এর মান কত 100, আর হচ্ছে তোমার রুট টু এন এর মান কত 200 বসলাম পরে জাস্ট শুধু ক্যালকুলেশন করে দিবে, তারপর 3.37 পেয়ে গেলাম। এবার পরিমিত ব্যবধান 95% আস্থা সীমা হবে, তো আস্থা সীমার সূত্র এই যে এটা বসে, জাস্ট শুধু মানগুলো বসাই দেবো, দিয়ে ক্যালকুলেশন করতে হয়ে যাবে। 25 নম্বরটা দেখো 50টি দ্রব্যের গড় ওজন 75 কেজি এবং ভেদাঙ্ক 25 বর্গ কেজি হয়, তাহলে গড়ের সম্ভাব্য ভ্রান্তি ও আস্থা সীমা নির্ণয় করো। তারপর পরিমিত ব্যবধানের সম্ভাব্য ভ্রান্তি ও আস্থা সীমা নির্ণয় করো। তো এখানে গড়েরও বলেছে, পরিমিত ব্যবধানের বলেছে, তো আমরা কিন্তু দুই প্রকারই কিন্তু শিখেছি, তো দুইটা সূত্র আমরা আজকে প্রয়োগ করবো। তো দেওয়া আছে নমুনার আকার n সমান 50, নমুনার গড় x সমান 75, নমুনার ভেদাঙ্ক x সমান 25, তো সেখান থেকে আমরা পরিমিত ব্যবধান বের করলাম s সমান 5। তো গড়ের সম্ভাব্য ভ্রান্তি সূত্র হচ্ছে এই যে এটা পি ইকুয়াল জেড সি এস বাই রুট এন। তো এখান থেকে আমরা মানগুলো বসাই দেবো, দেওয়ার পরে আমরা এই যে বের করে দেবো গড়ের 50% আস্থা সীমা। 1 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এবার পরিমিত ব্যবধানের সম্ভাব্য ভ্রান্তি পি ইট জেড সি এস বাই রুট টু এন। তো এখান থেকে আমরা যার শুধু পরিমিত ব্যবধানের যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রয়োগ করবো, কারণ মানগুলো বসায় ক্যালকুলেশন করতে হয়ে গেল। খুবই সহজ, আমার কাছে সহজ লাগে, তোমাদের কাছে কেমন লাগছে আমি বুঝতে পারছি না, খুব কঠিন লাগছে নাকি সহজ লাগছে। সূত্রগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর এগুলো মনে রাখবা কি করে, বারবার একটু প্র্যাকটিস করো, প্রয়োজনীয় সূত্রগুলো আলাদা করে নোট করে রাখবা এখন থেকেই। এবার দেখি অনুপাতের সম্ভাব্য ভ্রান্তি। অনুপাতের সম্ভাব্য ভ্রান্তি, তো অনুপাতের সম্ভাব্য ভ্রান্তি সূত্র আছে পি ইকুয়াল জেড সি। হ্যাঁ, সূত্রগুলো মনে রাখা কষ্টকর, সেক্ষেত্রে এখনই বলবো যখনই প্র্যাকটিস করা শুরু করেছো তখনই হচ্ছে তোমরা একটা আলাদা খাতা রাখবা, রেখে সেখানে হচ্ছে প্রত্যেকটা টপিক লিখবা, এই যে আমি যেভাবে লিখে রাখছি। অনুপাতের সম্ভাব্য ভ্রান্তি, তার সূত্র আছে অনুপাতের সম্ভাব্য ভ্রান্তি সূত্র হচ্ছে পি ইকুয়াল জেড সি রুট পি কিউ বাই এন। অনুপাতের আস্থা সীমা সূত্র হচ্ছে পি প্লাস মাইনাস জেড সি রুট পি কিউ বাই এন, ঠিক আছে। এই যে টপিক লিখে এই সূত্রটা এইভাবে লিখে রাখবা, রাখার পরে সূত্র দেখলে তুমি মনে করতে পারবা ও আচ্ছা আমার অঙ্কটা এই সূত্র প্রয়োগ করতে হবে। অঙ্কে তো সবগুলো বলেই দিচ্ছে যে কোন সূত্র তুমি প্রয়োগ করবা, ঠিক আছে। এখানে যেহেতু অনুপাতের অঙ্ক করছি তো অনুপাত বলছে, যখন আমরা গড় করছি গড় বলছে, যখন পরিমিত ব্যবধান করছি তখন কিন্তু পরিমিত ব্যবধান বলেই দিচ্ছে, তখন কিন্তু তুমি খুব সহজে বুঝতেই পারছো যে এটা অমুক সূত্র আমাকে প্রয়োগ করতে হবে। তো কোনো এলাকায় 100 জন নমুনা ভোটারের মধ্যে দেখা গেছে একজন নির্ধারিত প্রার্থীর পক্ষে 56% ভোট পড়েছে, ভোট প্রদানের অনুপাতের সম্ভব ভ্রান্তি এবং আস্থা সীমা নির্ণয় করো। তো সমাধান দেওয়া আছে নমুনার আকার n সমান 100, নমুনার অনুপাত p সমান 56%, তো 56 ভাগ 100, তো 0.56। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করে আসছি। তো সমকক্ষের অনুপাত q সমান 1 মাইনাস p, তো 0.44 পেলাম। তো অনুপাতের সম্ভব ভ্রান্তি p সমান জেড সি রুট ওভার পি কিউ বাই এন। তো যার শুধু মানগুলো বসে ক্যালকুলেশনটা ঠিক রাখবে তাহলেই যথেষ্ট। এবার অনুপাতের 95% আস্তে আস্তে পি প্লাস মাইনাস জেড সি রুট ওভার পি কিউ বাই এন, তো মানটা বসাই দিয়ে হয়ে যাবে। তো সকল ভোটারের ভোট প্রদানের অনুপাতের 95% আস্থা সীমা হবে, এই যে বসাই দিলে। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের শেষ হচ্ছে অধ্যায় 5। অধ্যায় 5-এর হচ্ছে আমাদের হচ্ছে লেকচার শিট পার্ট 1, ঠিক আছে, শেষ করলাম। তো এখন আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে লেকচার শিট পার্ট 2, সেটা হচ্ছে ডি টেস্ট, টি টেস্ট, এফ টেস্ট, কাইবর্গ টেস্ট এসব করব।
ঠিক আছে? তো এই যে আজকে যে অঙ্কগুলো করালাম এবং পূর্বের ক্লাসে যা করাইছি, এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। শুধুমাত্র সূত্রগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? তো এই সূত্রগুলো মনে রাখতে হলে আলাদা করে লিখে রাখবা, লিখে সেখানে কয়েকবার করে প্র্যাকটিস করবা এবং মাঝে মধ্যে একটু দেখবা, দেখলে কিন্তু এটা বুঝতে পারবা, ঠিক আছে? তো আশা করি কোনো সমস্যা থাকবে না যদি ধারাবাহিকভাবে করতে থাকো। এখানে আহামরি কোনো বিষয় না, যার শুধু সূত্র প্রয়োগ, ঠিক আছে? তো আমি বলছিলাম প্রথমেই যখন আমরা একদম প্রথম থেকে ক্লাসগুলো করি যে আমাদের অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়টা কিন্তু খুবই কঠিন, আবার বুঝতে পারলে এবং বোঝাতে পারলে কিন্তু খুবই সহজ হবে, ঠিক আছে? আমরা প্রথম অধ্যায় সম্ভাবনা যে অধ্যায়টা করছিলাম সেখানে কিন্তু পুরোটাই সম্পূর্ণই আর কি গ্রামেটিক্যাল, একটা ভাষাগত দিক, ঠিক আছে? ভাষাগত দিকটা সেখানে ধরার চেষ্টা করতে হবে। আর তারপরে এখন যতগুলো অধ্যায় করবো সেখানে সূত্রগত দিক, অর্থাৎ সূত্র প্রয়োগ করা শিখতে হবে। আমাদের অঙ্কে কিন্তু সব কিছু বলেই দিচ্ছে যে এটা এই ধরনের অঙ্ক, তো এটা এইভাবে আমরা সমাধান করবো। প্রত্যেকটা অঙ্কে কিন্তু উল্লেখ করছে যে গড়ের আস্থাসীমা বা গড়ের দুটি গড়ের আস্থাসীমা বের করো, তারপর দুটি গড়ের সমষ্টি, দুটি গড়ের পরিমিত ব্যবধান। না, সিগমা পাই যদি বসাতে কোনো সমস্যা অঙ্ক কাটবে না, ঠিক আছে? তুমি যে অঙ্কটা করছো ওই অঙ্কের ভিতরে যেন অন্য কোনো মান চলে আসে না। সাপোজ একটা দেখাই দিই, সেটা এখানে এন সমান, তুমি এন সমান পি এন ধরলে, এখানে পি সমান ধরলে নমুনার অনুপাত, আর সহগের অনুপাত কি ধরলে কিউ, ঠিক আছে? এখন যখন আমরা এই যে লাস্টের দিকে যখন এইভাবে করছি, এই যে এইটা যখন লিখছি আর কি, যে পাই লিখছি, এখন পায়ের জায়গায় তুমি অন্য কোনো একটা চিহ্ন ব্যবহার করতে পারো, ঠিক আছে? সমস্যা নেই। তো এই যে আমরা যে চিহ্নগুলো প্রথমে লিখছি আর কি, দেওয়া আছে বলে, তো এর সাথে যেন না মিলে, এর এর বিপরীত মানগুলো হবে, ঠিক আছে? সমস্যা নেই, অতটুকু সামান্য ভুলের কারণে অঙ্ক কাটবে না। অঙ্কের মূল যে কাঠামো, যে সূত্র, সেটা ঠিক থাকলে যথেষ্ট, আর ক্যালকুলেশন ঠিক থাকলেই যথেষ্ট। তো মোটামুটি এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়ের পার্ট 1 শেষ, দুইটা ক্লাসের মাধ্যমে। এখন আগামী ক্লাসে আমরা করবো প্রথমে ডি টেস্ট, তারপর টি টেস্ট, ঠিক আছে? তারপর কায়বর্গ টেস্ট আছে, তারপর তোমার একটা একটা করে শেষ করবো, তারপর এনোভা টেস্ট আছে, এগুলো আস্তে আস্তে করব। তো মোটামুটি যদি ধারাবাহিকভাবে করতে থাকো। হ্যাঁ, এখনো অসুস্থ, কথা তো খুব জোরে বলতে পারছি না, মাঝে মধ্যে তো দম আটকায় আসছে, তারপরেও শ্বাস নিয়ে আবার কথা বলতে আছে, ঠিক আছে? মাঝে মাঝে কথাটা আটকাই আসছে, তারপর ক্লাস কন্টিনিউ চালাই যাবো, সমস্যা নেই।